আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? কোনো সমস্যা নেই? যেটা আমাদের বাকি আছে আজকে, সেটা হলো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, তাই তো? তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডসটা সবার আগে আমরা পড়বো আজকে। তো ঠিক আছে, চলো। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, ওকে। তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস বেসিক্যালি কাদেরকে বলে? ফার্স্ট অফ অল, যদি কোনো হ্যালোজেন, ঠিক আছে, অন্য একটা হ্যালোজেনের সঙ্গে কম্বাইন করে আরেকটা কম্পাউন্ড তৈরি করে, তখন সেটাকে বলা হয় ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। তাহলে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস মানে বাইনারি কম্পাউন্ডস, বাইনারি কম্পাউন্ডস formed by two different halogens, two different halogens are called interhalogen compounds. একটা এক্সাম্পল দেখো ইন্টারহ্যালোজেনের। ICl এর নাম আয়োডিন মোনোক্লোরাইড। আরেকটা IF3 এর নাম আয়োডিন ট্রাইফ্লোরাইড, আয়োডিন ট্রাইফ্লোরাইড। এগুলো প্রত্যেকটা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। এবারে আমরা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস গুলোকে ক্লাসিফাই করব। দ্য ক্লাসিফিকেশন অফ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। দেখো, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস এর ক্লাসিফিকেশন কেমন হতে পারে অলরেডি তোমরা পড়েছো হয়তো, কিংবা যদি নাও পড়ে থাকো কিছু যায় আসে না। এবার দেখো, বিভিন্ন ধরনের ভেরিয়াস টাইপস অফ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস হতে পারে। এদের জেনারেল ফর্মুলা হয় এক্স এক্স ড্যাশ এন, এরকম, যেখানে এক্স আর এক্স ড্যাশ হতে পারে দুটো, একই তো হওয়া যায় না অবভিয়াসলি, দুটো আলাদা আলাদা হ্যালোজেন। ওকে, হ্যালোজেন অ্যাটম, যেখানে এক্স হলো লার্জার হ্যালোজেন অ্যাটম অ্যান্ড এক্স ড্যাশ হলো স্মলার হ্যালোজেন অ্যাটম। ঠিক আছে? আর এই এনটা যেটা দেখতে পাচ্ছ, এই এন এর পসিবল ভ্যালু 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। এরকম বিভিন্ন ভ্যালু হতে পারে এন এর, 1, 3, 5, 7। হলো? আচ্ছা, এইবার কয়েকটা ক্যাটাগরি দেখব প্রত্যেকটা টাইপের। দেখো, একটা একটা করে দেখব। ফার্স্ট অফ অল, এখানে দিয়ে দিচ্ছি টাইপ, এখানে দিয়ে দেবো কম্পাউন্ড, মানে কম্পাউন্ডের এক্সাম্পল। আমাদের কিন্তু প্রিপারেশন পড়ার দরকার নেই, জাস্ট কম্পাউন্ড আর ক্লাস অফ কম্পাউন্ড পড়লেই আমাদের যথেষ্ট। তো ফার্স্ট অফ অল, এন এর ভ্যালু যদি 1 হয় মানে এক্স এক্স ড্যাশ, এটা ফার্স্ট টাইপ অফ ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। কয়েকটা এক্সাম্পল দিই। CLF নাম ক্লোরিন মনোফ্লোরাইড, যেমন BRF নাম ব্রোমিন মনোফ্লোরাইড। আচ্ছা, IF আয়োডিন মনোফ্লোরাইড। এই IF যেটা অত্যন্ত আনস্টেবল, আনস্টেবল।
তার মানে খুব সহজেই ভেঙে যেতে পারে। আচ্ছা, তাছাড়া কি হতে পারে? ICl, আয়োডিন মনোক্লোরাইড, তাছাড়া IBr, আয়োডিন মনোব্রোমাইড, এগুলো প্রত্যেকটাই এক্স এক্স ড্যাশ টাইপ অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস। এদের স্ট্রাকচার কেমন হয় মনে রাখবে, এরকম ধরনের যে কোনো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড যদি দেখতে পাও, তার স্ট্রাকচার হয় লিনিয়ার। লিনিয়ার, ঠিক আছে? যে কোনো এক্স এক্স ড্যাশ টাইপ অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড ইজ লিনিয়ার ইন শেপ। সেকেন্ডলি, এক্স এক্স ড্যাশ থ্রি, এটা আরেক ধরনের ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, সেখানে ওয়ানের পরে এন এর ভ্যালু হয়ে গেল থ্রি, এখানে আমি যেরকম দেখিয়েছি উপরে, ঠিক আছে? এই এক্স এক্স ড্যাশ থ্রি এরকম ধরনের যে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস গুলো আছে, তাদের শেপ কি হয়, স্ট্রাকচার কি হয়? টি শেপড। টি শেপড হলো, টি শেপড, খেয়াল রাখবে। আচ্ছা, এদের হাইব্রিডাইজেশন কি হয় জেনারেলি? sp3d, মানে যে সেন্ট্রাল অ্যাটমটা রয়েছে এক্স, প্রত্যেকটা ক্ষেত্রেই এক্স ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম, তো সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন এই ক্ষেত্রে এক্স এক্স ড্যাশ থ্রি হয় sp3d। হলো? তো কিছু এক্সাম্পল পড়তে হবে যারা এরকম এক্স এক্স ড্যাশ থ্রি এরকম ধরনের দেখতে হয়, যারা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড আছে। কয়েকটা এক্সাম্পল আমি দেখি এবার একটা একটা করে। দেখো, প্রথমেই ClF3, নাম ক্লোরিন ট্রাইফ্লোরাইড। আচ্ছা, BrF3, এটার নাম বলো তো কেউ একজন, কে বলবে? ব্রোমিন ট্রাইফ্লোরাইড। একদম, ব্রোমিন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে। BrF3, ব্রোমিন ট্রাইফ্লোরাইড। এবার IF3, আয়োডিন ট্রাইফ্লোরাইড। ICl3, আয়োডিন ট্রাইক্লোরাইড। এরা প্রত্যেকেই এক্স এক্স ড্যাশ থ্রি এরকম টাইপের ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড। এদের স্ট্রাকচার কি হয়? এরা হয় টি শেপড। টি শেপড, হ্যাঁ, কয়েকটা স্ট্রাকচার আমি দেখবো যেগুলো পরীক্ষায় আসতে পারে, এরকম ধরনের স্ট্রাকচার। আগে ক্লাসগুলো দেখে নিই, তারপরে স্ট্রাকচারগুলো দেখব। নেক্সট, এক্স এক্স ড্যাশ ফাইভ, এটা আরেক ধরনের। প্রথমে এন এর ভ্যালু ওয়ান ছিল, এন এর ভ্যালু থ্রি হলো, এবার এন এর ভ্যালু ফাইভ হচ্ছে। আচ্ছা, এইটা তো তোমরা বুঝতে পারছো, এন এর ভ্যালু ওয়ান থ্রি ফাইভ সেভেন এরকম কেন হচ্ছে? সেভেনের পরে ডট ডট দিয়েছে ঠিকই, কিন্তু আর কিন্তু হবে না, ঠিক আছে? এটা ভুলে ডট ডট পড়েছে। তো কেন হচ্ছে খেয়াল আছে? যখন এই হ্যালোজেন এলিমেন্ট গুলো ফার্স্ট ডিসকাস করতে শুরু করেছিলাম, তখন যে অক্সিডেশন স্টেটটা পড়িয়েছিলাম 1 3 5 7, মনে আছে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার -1ও তো হয়। -1 আছে তো, যেগুলো ফ্লোরিন, দেখো এই ফ্লোরিন গুলো -1এই তো আছে, এইগুলো হ্যাঁ স্যার। -1 স্টেটেই তো আছে, তো হবেই। আচ্ছা স্যার, একটা কমন। কোয়েশ্চেন। হ্যাঁ, বলো। যে সেদিন যে হচ্ছে তুমি ওই যে দেখালে গ্রাউন্ড স্টেট থেকে ওই যে এক্সাইটেড স্টেটে যখন গেল, তো হ্যাঁ, ফার্স্ট যখন গ্রাউন্ড স্টেটে থাকে তখন তো একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, হ্যাঁ। হ্যাঁ। তখন ওটাকে আমরা মানে ওয়ান ধরে নিই অক্সিডেশন স্টেট। হুম। কিন্তু স্যার ওটা ওটা তো অলওয়েজ -1 হয়। আমরা তো জানি যে +1 তো পসিবল না হ্যালোজেন কম্পাউন্ডের ক্ষেত্রে। কিন্তু স্যার ওটাকে আমরা -1 কনসিডার করছি, কিন্তু পরবর্তীতে যখন সেকেন্ড এক্সাইটেড স্টেটে চলে যাচ্ছে হুম। তখন সেটাকে আমরা +3 কেন কনসিডার করছি স্যার? +3 কনসিডার করছি কারণ সিম্পলি তুমি ভাবো যে ও ডোনেট করছে, ঠিক আছে? এবার যত তুমি উপরের দিকে যেতে থাকবে, ওই মাইনাস অক্সিডেশন স্টেটটা তুমি কনসিডার করতে পারো না। কেন পারো না বলছি, কারণ এতগুলো ইলেকট্রন তুমি নিতে পারবে না। নিতে পারবে না ইন দ্য সেন্স, এখানে একটা এনার্জেটিক্যাল ব্যাপার চলে আসে, এনার্জি দরকার, ঠিক আছে? তো আচ্ছা। ইলেকট্রন নিতে গেলে যে এনার্জি দরকার হয় বা এনার্জি রিলিজ করার দরকার পড়ে কখনো কখনো, তো সেইটা পসিবল হয় না সবসময়। তো হায়ার অক্সিডেশন স্টেটে কখনো নেগেটিভ অক্সিডেশন স্টেট জেনারেলি দেখা যায় না, জেনারেলি। বুঝতে পারলে কেন? কারণ মেটালিক নেচারটা বাড়তে থাকে। তো মেটালিক নেচার বাড়তে থাকলে স্বাভাবিকভাবেই তো কোনো মেটালকে তুমি সাধারণত মাইনাস অক্সিডেশন স্টেটে দেখতে পাবে না।
তো এই ক্ষেত্রেও তাই হয়, যত উপরের দিকে যাবে অক্সিডেশন স্টেট বাড়বে যত, তত নেগেটিভ অক্সিডেশন স্টেটের টেন্ডেন্সি কমতে আরম্ভ করবে। তো সব ক্ষেত্রেই তাই আচ্ছা। হয়, নট অনলি গ্রুপ 17, যে কোনো গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটা হয়। যত নিচের দিকে থাকবে -1 +1 -3, কখনো কখনো +3 -3 দেখা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু হ্যালোজেনের ক্ষেত্রে অবভিয়াসলি দেখা যায় না, বাট +3 +5 +7 এগুলোই দেখা যায়। -1 তো হয়ই, -1 নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, ঠিক আছে, এটা তো ন্যাচারাল। তো যাই হোক, x(x')5 এগুলো কেমন দেখতে হয়? এগুলো স্ট্রাকচার হয় স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল স্কোয়ার পিরামিডাল ঠিক আছে, এদের হাইব্রিডাইজেশন হয় sp3d2। কার হাইব্রিডাইজেশন? এই সেন্ট্রাল যে এক্স অ্যাটমটা আছে বা সেন্ট্রাল হ্যালোজেন অ্যাটমটা আছে তার হাইব্রিডাইজেশন। এদের কিছু এক্সাম্পল: IF5, আয়োডিন পেন্টাফ্লোরাইড, BRF5, ব্রোমিন পেন্টাফ্লোরাইড, এগুলো দুটো এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, আরো একটা আছে ClF5, এর নাম ক্লোরিন পেন্টাফ্লোরাইড। এগুলো হলো এই XX'5 ক্লাস অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস। ফাইনালি XX'7, XX'7, ঠিক আছে, এই ধরনের যে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড গুলো হয় এদের স্ট্রাকচার হয় পেন্টাগোনাল বাইপিরামিডাল। পেন্টাগোনাল বাইপিরামিডাল। আর সেন্ট্রাল অ্যাটমের মানে সেন্ট্রাল যে এক্স বা হ্যালোজেন অ্যাটমটা আছে তার হাইব্রিডাইজেশন হয় sp3d3। দেখো হাইব্রিডাইজেশন বাড়ছে আস্তে আস্তে। তো একটা এক্সাম্পল IF7, ঠিক আছে, IF7। তো এই যে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড গুলো আছে, এক একটা ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের কালার এক এক রকম হয়, তো অবভিয়াসলি সেটা মনে রাখা পসিবল না। হ্যাঁ, তো যাই হোক, তো এই এই ক্লাসগুলো তোমরা পড়বে। এই প্রত্যেকটা ক্লাসের যে শেপ বা জিওমেট্রি যেটা আমি বলে দিলাম, সেই জিওমেট্রি গুলো তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। লিনিয়ার, টি শেপ, স্কোয়ার পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, এই যে শেপগুলো বা জিওমেট্রি গুলো সেগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো কয়েকটা পার্টিকুলার ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডের স্ট্রাকচার পড়তে হবে, ওগুলোই জেনারেলি পরীক্ষায় আসে, ওর বাইরে কিছু আসে না, ঠিক আছে। তো কয়েকটা আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে স্ট্রাকচার অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস। স্ট্রাকচার অফ ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস, দেখো কয়েকটা পার্টিকুলার, ঠিক আছে। তো বেসিক্যালি সেই অর্থে প্রত্যেকটা থেকে একটা একটা করে দরকার পড়ে, কিন্তু লিনিয়ার গুলোর দরকার নেই, ঠিক আছে, XX' দরকার নেই। আহ, করতে হবে বাকি তিনটা, যেটা XX3, XX5 আর XX7, এখান থেকে একটা 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 করে তুলবো আর তাদের জিওমেট্রিটা দেখবো, দেখার চেষ্টা করবো। দেখো ফার্স্টে একটা XX'3 টাইপ অফ জিওমেট্রি আমি যদি তুলি, তাহলে যে কোনো একটা XX'3, মানে এটা হচ্ছে আমি জেনারেল স্ট্রাকচার দেখাবো, আর বাকিগুলো কিন্তু একই রকম দেখতে হবে, ঠিক আছে। তো কেমন দেখতে হয়? এরকম দেখতে হবে। দেখো ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার পড়েছিল গত বছর, একদম ওইরকম দেখতে, খালি এখানে দুটো লোন পেয়ার। তো অবভিয়াসলি দুটো লোন পেয়ার থাকার জন্য এটা টিবিপি শেপে থাকবে না, কেমন হয়ে যাবে? টি শেপড। টি শেপড। টি শেপড হলো। আরো দুটো XX5, XX7, এরা কেমন দেখতে হবে? ভালো করে লক্ষ্য করো, নেক্সট পেজে যাচ্ছি। XX'5
দেখো এক্স এক্স ড্যাশ 5 এরকম দেখতে হবে। এগুলো কি ভেঙে দেখাতে হবে কেন এরকম হচ্ছে বা কি? ভিএসিপিআর থিওরির কনসেপ্ট অ্যাপ্লাই করছি এখানে। আশা করি তোমাদের মনে আছে অল্প স্বল্প হলেও ভিএসিপিআর থিওরি। দেখো নিচে কিন্তু একটা লোন পেয়ার, তাহলে এই যে শেপটা, এটা কেমন শেপ? বলা হয় স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল হলো। নেক্সট এক্স এক্স ড্যাশ 7, এক্স এক্স ড্যাশ 7 দেখো এটা কেমন দেখতে হবে? পেন্টাগোনাল বাই পিরামিডাল। শেপটা কেমন? মাঝখানে এক্স, যেটা সেন্ট্রাল অ্যাটম, আর পাঁচ দিকে পাঁচটা, উপরে একটা আর নিচে একটা, তাহলে এরকম, লাইক দিস। বোঝা যাচ্ছে? পেন্টাগোনাল বাই পিরামিডাল। পেন্টাগোনাল বাই পিরামিডাল। দেখো এই তিনটে জিওমেট্রি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বোঝা গেল? একটা ফর্মুলা শিখিয়ে দিই, ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, অনেক তাড়াতাড়ি হবে জিনিসটা। ধরো তোমার মলিকিউলটা আছে এক্স এক্স ড্যাশ 3, হলো। এখানে নাম্বার অফ লোন পেয়ার্স কি করে বার করবে? দেখো এক্স এর ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 7টা। কটা এক্স ড্যাশ আছে? 3টা, ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 5, তাই তো? 5 হলে কি হওয়া উচিত? ট্রাইগোনাল বাই পিরামিডাল, ঠিক। কিন্তু এখানে 5টার মধ্যে ভালো করে লক্ষ্য করো বন্ড পেয়ার আছে মাত্র 3টা, তাহলে বাকি দুটো কি? অবভিয়াসলি লোন পেয়ার। তাহলে স্ট্রাকচার আমি আঁকবো ডাইরেক্ট এইভাবে, মাঝখানে এক্স দেবো, ট্রাইগোনাল বাই পিরামিডাল আঁকার চেষ্টা করব, তারপর উপরে এক্স ড্যাশ বসাবো, নিচে এক্স ড্যাশ বসাবো, আর এইখানে একটা এক্স ড্যাশ বসাবো, বাকি দুটোই কি বসবে? লোন পেয়ার। ব্যাস হয়ে গেল টি শেপড। সিমিলারলি এটা হচ্ছে এইভাবে তুমি ক্যালকুলেট করতে পারো নাম্বার অফ লোন পেয়ার, ঠিক আছে? সরি, নাম্বার অফ লোন পেয়ার বলা উচিত না, নাম্বার অফ ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার, তার মধ্যে দুটো লোন পেয়ার আর 3টা বন্ড পেয়ার, ঠিক আছে? তেমনি এক্স এক্স ড্যাশ 5 এর ক্ষেত্রে একই রকম ভাবে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার 7, ভ্যালেন্স ইলেকট্রন 7 প্লাস 5টা আছে, ডিভাইডেড বাই 2, তার মানে 6, ঠিক আছে? এই 6টার মধ্যে 5টা বন্ড, মানে 5 আছে এক্স এক্স ড্যাশ 5, আর তাহলে একটা হবে লোন পেয়ার। ব্যাস, স্কোয়ার পিরামিডাল। সিমিলারলি পরেরটাও ক্যালকুলেট করা যাবে এইভাবে। হ্যাঁ, তো এইভাবে করার থেকে আমার মনে হয় ডাইরেক্ট স্ট্রাকচার যদি প্র্যাকটিস করে নাও তাহলে বেস্ট। বোঝা গেল? বুঝতে পারলে? কারো কোনো ডাউট? দীপঙ্কর, রাজশ্রী, কোনো ডাউট? না স্যার। বাকিরা?
স্যার আরেকবার বলো, শুনতে পাইনি, মানে আমি নেটওয়ার্কের জন্য লেফট হয়ে গেছিলাম। কোন জায়গাটা, কোন জায়গা থেকে তুমি লেফট করেছে? ওই যে এক্স এক্স ড্যাশ 7, একটা বুঝতে লোন পারি। পেয়ার যেটাতে ছিল ওইটা। একটা লোন পেয়ার, ও আচ্ছা, পরের হুম। পরের পেজে। এটা 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 দেখেছো এক্স এক্স ড্যাশ 5, হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর এক্স এক্স ড্যাশ 7, এটা দেখেছো? ও আচ্ছা, নিচে ক্যালকুলেশনে। নিচে, হ্যাঁ স্যার, ক্যালকুলেশন। আচ্ছা 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 আচ্ছা। তো নাম্বার অফ ইলেকট্রন পেয়ার কি করে বার করবে? এক্স, এক্স মানে যে সেন্ট্রাল অ্যাটম, হ্যাঁ তার স্যার, ভ্যালেন্স এটা ইলেকট্রন। দেখেছি। এটাও বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে তো হয়ে গেছে। স্যার ওই যে একটা লোন পেয়ার বললো, যে একটা লোন পেয়ার হবে, ওটা একটা স্ট্রাকচারটা। লোন পেয়ার কেন হবে? একটা লোন পেয়ার হবে কারণ টোটাল ইলেকট্রন পেয়ার 6টা, দেখা যাচ্ছে হ্যাঁ, এক্স ড্যাশ আর আছে 5টা 5টা, বন্ড পেয়ার, তাহলে 5টা একটা বন্ড লোন পেয়ার পেয়ার। আছে, তার মানে লোন পেয়ার কটা আছে? একটা। লোন পেয়ার কটা আছে? 6 মাইনাস 1, দ্যাট ইজ 5। সরি, 6 মাইনাস 5, 6 দ্যাট ইজ মাইনাস 1। 5। ইয়েস 6 স্যার। মাইনাস 5, দ্যাট ইজ 1। তাহলে একটা লোন পেয়ার, বাকি 5টা বন্ড পেয়ার। কেমন স্ট্রাকচার হবে? 6 হলে কেমন হয়? 6 হলে স্ট্রাকচার হয় কি? অক্টাহেড্রাল তো, হ্যাঁ নিচে স্যার। একটা স্কোয়ার, উপরে একটা বন্ড, নিচে একটা বন্ড। কিন্তু এখানে একটা লোন পেয়ার আছে, সো দ্যাট মিন্স ওপরের বা নিচের বন্ডে কোথাও একটা হবে লোন পেয়ার। তাহলে শেপটা কি হয়ে যাবে? ডিস্টর্টেড অক্টাহেড্রাল, দ্যাট মিন্স স্কোয়ার পিরামিডাল, মানে যেই শেপটা আমরা উপরে শিখেছি, মানে এই শেপটা স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ডস থেকে, হ্যাঁ। যেমন একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হলো এইটা, ClF3 exists but FCl3 does not. Why? অথবা IF7 exists but ICl7 does not. Why? ঠিক আছে? এগুলো কোয়েশ্চেন অ্যালং উইথ আনসার আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এগুলো কোয়েশ্চেন খুব কমন পরীক্ষায় আসতে পারে। তাহলে মোটামুটি ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড পর্যন্ত গ্রুপ 17। এবারে চলে আসবো গ্রুপ 18-এ। গ্রুপ 18, গ্রুপ 18 এলিমেন্টগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো নোবেল গ্যাস। জানো নিশ্চয়ই সবাই, নোবেল গ্যাস এলিমেন্টস বা নোবেল গ্যাস হলো। তো কারা আছে গ্রুপ 18-এ? সবাই জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হলো গ্রুপ 18 এলিমেন্টস। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, আচ্ছা, নিয়নের অ্যাটমিক নাম্বার 10, আচ্ছা, আর্গনের 18, ক্রিপ্টনের 36, জেননের 54, রেডনের 86 হলো। তাহলে কত যোগ করলাম? 8। কত যোগ করলাম? 8। এখানে 18, এখানে 18, এখানে 32। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এই যে 8, 8, 18, 18, 32, এই নাম্বারগুলো কোত্থেকে আসে জানো? সেই যে একটা ফর্মুলা পড়েছিল 2n² ছোটবেলায়, মনে পড়ে? ওই হ্যাঁ স্যার। কতগুলো ইলেকট্রন থাকবে সেলে, সেই ফর্মুলা থেকে এই নাম্বারগুলো আসে 8, 8, 18, 18, 32। তো এটা খেয়াল রাখবে, এটা যে কোনো গ্রুপের ক্ষেত্রে খাটবে, যে কোনো, নট অনলি ফর দিস গ্রুপ, যে কোনো গ্রুপের ক্ষেত্রে
তোমরা যদি দেখো এই রুলটা খাটবে 8 8 18 18 32। হ্যাঁ, এখানে পিরিয়ডিক টেবিলে যতগুলো এলিমেন্ট আছে, ব্লক বা এলিমেন্ট আছে, তাদের বেসিসে এটাকে সাজানো হয়েছে। ঠিক আছে, প্রথম দুটোতে 8 8 হয়েছে, আর থার্ড এরটা হয়েছে দেখো 18টা এলিমেন্ট। কেন? কারণ যখন তুমি 3 নম্বরটাতে যাচ্ছ, ঠিক আছে, প্রথম দুটো বাদ দিয়ে বলছি, মানে 2 থেকে 10, 10 থেকে 18, এই দুটোকে বাদ দিয়ে বলছি 18 থেকে 36-এ 18 কেন আসছে? কেন কি না এখানে কতগুলো নতুন এলিমেন্ট ঢুকছে। কোন এলিমেন্টগুলো? ডি ব্লক এলিমেন্টগুলো, ওই জন্যই 18। ঠিক আছে, নেক্সট আবার একটা ডি ব্লক এলিমেন্ট ঢুকছে, তো সেই জন্য আরো 18 ইনক্রিজ করছে। নেক্সটে মানে 86-এ দেখতে পাচ্ছি কিছু এফ ব্লক এলিমেন্টও ঢুকছে, যে কারণে 32 হলো। তো যাই হোক, এবার জিনিসগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন তো জানো, এটা হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, তো সেটা নিয়ে তো খুব একটা কনফিউশন নেই কারোর। নেক্সট, নিয়নের কনফিগারেশন বলে ফেলো, 10টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p6, তো খুব সোজা জিনিস। এবার 1s2-র জায়গায় আমি কি লিখে দেবো? হিলিয়াম। আশা করি কারোর কোনো আপত্তি নেই। হিলিয়ামের পর আসে নিয়ন, 3s2, 3p6। নিয়নের পর আসে আর্গন। আর্গন লিখলেই মনে রাখবে সাথে একটা 3d10 লিখতে হবে। তারপর 4s2, 4p6। আচ্ছা, আর্গনের পর ক্রিপ্টন, 3d10 এর পরে আসে 4d10। ঠিক আছে, 4s2-র পরে আসে 5s2, আর তারপরে 5p6, আর ফাইনালি রেডন। রেডন মানে জেনন, আর তার সাথে দেখো 5d10 বসাবো, 6s2 বসাবো, আর এখানে 6p6 বসাবো, কিন্তু সামনে একটা করে 14 আনতে হবে। এই যে 14টা এক্সট্রা ইলেকট্রন আসলো, ওই জন্যই কিন্তু এটা 32 হয়ে যায়, আলটিমেটলি 32। বোঝা গেল? বোঝা গেল? Yes, sir. দেখো, হ্যাঁ স্যার। 18-র সাথে 14 যোগ করে দেখো 32 চলে আসে। বুঝতে পারলে? 14টা এক্সট্রা ইলেকট্রন যখন ইনকর্পোরেট হয়ে যায়, ওই জন্য ওটা 32 হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? আশা করি কোনো ডাউট নেই আপাতত। তো এরপরে ওই একই জিনিস পড়তে হবে। কি জিনিস? এদের ট্রেন্ড ইন অফ ডিফারেন্ট প্রপার্টিস। কোন কোন ট্রেন্ড আমরা যেগুলো পড়ে আসছি বাকি গ্রুপগুলোতে, এখানেও ওগুলোই পড়বো। তো একটা একটা করে দেখি চলো। সবার প্রথমে এদের অ্যাটমিক রেডিয়াই। অ্যাটমিক রেডিয়াই দেখো, তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো দেখো ওপর থেকে নিচে নামলে, মানে গ্রুপ ওয়াইজ, ইফ ইউ মুভ ফ্রম টপ টু বটম, কি হওয়া উচিত? কি হওয়া উচিত বলো? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? স্যার ইনক্রিজ করবে। Increase করবে। স্বাভাবিকভাবে ইনক্রিজ করবে, তাই তো? তাহলে ওপর থেকে নিচে নামলে অ্যাটমিক রেডিয়াই ইনক্রিজেস। ঠিক। আচ্ছা, নেক্সট চলে আসো আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি, তাহলে আয়োনাইজেশন এনথালপির কি চেঞ্জ হয় ওপর থেকে নিচে নামলে? স্যার ডিক্রিজ। ডিক্রিজ করবে, অবভিয়াসলি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা ভালো, বাকি যত এলিমেন্ট আছে, গ্রুপ 15, 16, 17, মানে 13, 14, বাকি যত গ্রুপ আছে, সবার থেকে এদের আয়োনাইজেশন এনথালপি কিন্তু খুব বেশি। বুঝতে পারলে? তাহলে আমি কথাটা কি বললাম? দ্য আয়োনাইজেশন এনথালপিস of the group 18 elements are large compared to the elements of other groups.
কেন? This is due to the fact that these elements have very stable electronic configuration, very stable electronic configuration. প্রত্যেকটা অরবিটাল কমপ্লিটলি ফিল্ড, ঠিক আছে? সো এই কারণে এদের আয়োনাইজেশন এনথালপি বাকি যত এলিমেন্ট আছে সবার থেকে অনেক অনেক বেশি হয়। যেহেতু এরা হাইলি স্টেবল, সো এদের ইলেকট্রনকে আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে ইমেন্স এনার্জি অ্যাপ্লাই করতে হবে, ইমেন্স এনার্জি। তো স্বাভাবিকভাবেই এদের আয়োনাইজেশন এনথালপি বাকিদের থেকে বেশি হয়ে যায়। কিন্তু যত উপর থেকে নিচে নামবো আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করে যায়। আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করে যায়। তো ডিক্রিজ করতে করতে জেননে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা নিয়ে আমরা একটু পরে ডিটেলসে ডিসকাস করব। ওইটা নিয়েই মেইন পড়াশোনা এই গ্রুপে, বাকি কিছু নেই। তো আসছি একটু পরে। নেক্সট, ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি, দেখো ইলেকট্রন গেইন এনথালপি তো বেসিক্যালি আয়োনাইজেশন এনথালপি যেভাবে চেঞ্জ হয় ঠিক একই রকম ভাবে চেঞ্জ হয়, তাই তো? কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এদের ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু পজিটিভ। দ্য ভ্যালু অফ দ্য ইলেকট্রন গেইন এনথালপি, আমি শর্টে ইজিই লিখছি, হ্যাঁ, ইজিই ইজ পজিটিভ। আচ্ছা এক মিনিট, আমি আসছি, এক মিনিট। তাহলে আমরা কোথায় ছিলাম? দ্য ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি ইজ পজিটিভ এদের ক্ষেত্রে, মানে গ্রুপ 18 এলিমেন্টদের ক্ষেত্রে। কেন? কারণ অল দ্য অরবিটালস of the noble gases are completely filled, তাই না? কমপ্লিটলি ফিল্ড। তো স্বাভাবিকভাবেই
কোনো ইলেকট্রন যদি আসে, বাইরের থেকে কোনো ইলেকট্রন যদি আসে, তো নেক্সট হায়ার অরবিটালে ওকে প্লেস হতে হবে। তো যদি ফিল্ড থাকে তাহলে প্লেস হবেটা কোথা থেকে? তো আমাদেরকে একটা অ্যাডিশনাল এনার্জি অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করে ইলেকট্রনটাকে ওখানে ফিট করতে হয়। তো স্বাভাবিকভাবেই বাইরে থেকে তুমি যখন কোনো সিস্টেমে এনার্জি অ্যাপ্লাই করো তখন এনার্জির ভ্যালু পজিটিভ হয়, যখন এনার্জি রিলিজ হয়ে যায় তখন এনার্জির ভ্যালু নেগেটিভ হয়। এটা আমরা পড়েছি কোথায়? থার্মোডাইনামিক্সে, তাই তো? তো thus an extra electron will be added to the next higher orbital. Consequently, energy is to be supplied to add that extra electron. হলো, এই কারণে ইলেকট্রন গেইন এনথালপিটা জেনারেলি পজিটিভ হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল? এইবার যত উপর থেকে নিচে মানে হিলিয়াম থেকে নিয়নের দিকে নামতে আরম্ভ করব, তত কি ইলেকট্রন গেইন এনথালপিটা ডিক্রিজ করতে থাকবে। ডিক্রিজ ইন দ্য সেন্স ওর ভ্যালুটা লেস পজিটিভ হতে থাকবে। তাহলে আমরা জাস্ট ডিক্রিজ কথাটাই লিখবো। তাহলে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গেইন এনথালপি ডিক্রিজ করবে গ্র্যাজুয়ালি, মানে ইট উইল বিকাম লেস পজিটিভ। হলো? আচ্ছা, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের ক্ষেত্রেও একই রকম ভাবে উপর থেকে নিচে যত নামবো মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু আস্তে 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 কি হবে? বাড়তে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। যত উপর থেকে নিচে নামবে, হিলিয়াম থেকে রেডনের দিকে যাবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়তে থাকবে। তো হিলিয়ামের বয়লিং পয়েন্ট সব থেকে কম, হলো কত? 4.2 কেলভিন। তাহলে এটা একটা জিনিস যেটা আমরা জাস্ট একটু জানবো, অত ডিটেলসে পড়ার দরকার নেই, জাস্ট এইটুক জেনে রাখো। হিলিয়াম হ্যাজ the lowest boiling point, that is 4.2 Kelvin only among all elements. তো যত এলিমেন্ট আছে তাদের মধ্যে হিলিয়ামের বয়লিং পয়েন্ট সব থেকে কম, দ্যাট ইজ 4.2 কেলভিন অনলি। হলো? বোঝা গেল? তো এগুলো ছিল এদের ট্রেন্ড। আরো কিছু ট্রেন্ড আছে যেগুলো পড়ার দরকার নেই, পরীক্ষায় কোনোদিনও আসে না। যেটা পড়বো আমরা দ্যাট ইজ দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ দিস নোবেল গ্যাস এলিমেন্টস। তাহলে কেমিক্যাল প্রপার্টিজ of group 18 elements. দেখো, কেমিক্যাল প্রপার্টিজ বলতে এরা কিভাবে রিয়্যাক্ট করে, তাই তো? তো আমরা তো ছোটবেলার থেকে এটাই পড়ে এসেছি যে এরা রিয়্যাক্ট করে না। সত্যি কথাই, বেশিরভাগ এই যে এলিমেন্টগুলো আছে গ্রুপ 18 তারা কিন্তু ইনার্ট ইন নেচার। তো দে আর কেমিক্যালি ইনার্ট। কেন বলতে পারবে? স্যার কেন কারণ বলতে ওদের পারবে? ফুলফিলড ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে কমপ্লিটলি ফিল্ড NH2 NP6 অরবিটাল থাকে, তাই তো? বা কমপ্লিটলি ফিল্ড NH2 NP6 ইলেকট্রনিক কনফিগারেশন বলো, শুনতে ভালো লাগবে। সেকেন্ডলি, এদের আয়োনাইজেশন এনথালপি খুব বেশি, হাই আয়োনাইজেশন এনথালপি। কেন? কারণ এটা নোবেল গ্যাস, ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন কমপ্লিটলি ফিল্ড। তো একটা ইলেকট্রনকে বার করতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক এনার্জি দিতে হয়। তো আয়োনাইজেশন এনথালপি
very high. Number 3, positive electron gain enthalpy. Positive electron gain enthalpy. মানে ইলেকট্রন নিতে এরা খুব একটা পছন্দ করে না, বোঝা গেল? এই সমস্ত কারণের জন্য এরা অত্যন্ত ইনার্ট নেচারের হয়ে থাকে, মানে রিয়াকশনে পার্টিসিপেট করতে চায় না। তো দেখো, আগে বিলিভ করা হতো যে নোবেল গ্যাস কোনো দিনও রিয়াক্ট করে না, কারোর সাথে রিয়াক্ট করে না, কোনোভাবেই রিয়াক্ট করতে পারে না। কিন্তু একজন সায়েন্টিস্ট, বেশি দিন হয়নি, 1962 এর ঘটনা, এন বার্টলেট বলে একজন সায়েন্টিস্ট, উনি কি করেছিলেন? দেখো, উনি যে কাজটা করেছিলেন, উনি ফার্স্ট অফ অল একটা কম্পাউন্ড বানিয়েছিলেন। কেমন কম্পাউন্ড? আচ্ছা, PTF6 বলে একটা গ্যাস নিয়েছিলেন, তাকে অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করেছিলেন। অ্যাজ আ রেজাল্ট তিনি এটা পেয়েছিলেন। একটা কমপ্লেক্স, ঠিক আছে, একটা কমপ্লেক্স। তো এরপরে দেখো, এই PTF6 যেটা এখানে দেখতে পাচ্ছ, এই PTF6 কে উনি রিয়্যাক্ট করিয়েছিলেন কার সঙ্গে? বিভিন্ন যত গ্রুপ 18 এলিমেন্ট আছে সবার সঙ্গে রিয়্যাক্ট করেছিলেন, কিন্তু কারোর সাথেই রিয়্যাক্ট করছিল না। কিন্তু পরে দেখা গেল এটা রিয়্যাক্ট করে গেল কার সঙ্গে? জেননের সাথে। ঠিক আছে, এই PTF6 এটাই, এটা জেননের সাথে রিয়্যাক্ট করে গেল। এর নাম প্ল্যাটিনাম হেক্সাফ্লোরাইড। আমি নামটা লিখে দিচ্ছি বরং, প্ল্যাটিনাম হেক্সাফ্লোরাইড। ঠিক আছে, প্ল্যাটিনাম হেক্সাফ্লোরাইড জেননের সঙ্গে রিয়্যাক্ট করে গেল, রিয়্যাক্ট করলো, এবং যেরকম অক্সিজেনের সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে, তেমনি জেননের সাথেও কিন্তু একটা কমপ্লেক্স তৈরি হলো, XCPTF6। তাহলে এটা এটা পসিবল হলো কেন? এটা পসিবল হওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে, সেটা হলো এই যে আয়োনাইজেশন এনথালপি আছে। ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অক্সিজেন আর জেননের ক্ষেত্রে দেখা যায় সেটা সেম, অলমোস্ট সেম। মানে জেননের ক্ষেত্রে এটা হলো 1170 কিলোজুল পার মোল, আর অক্সিজেনের ক্ষেত্রে এটা হলো 1175 কিলোজুল পার মোল। তাহলে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অক্সিজেন আর জেননের ক্ষেত্রে ম্যাচ করে যাওয়াতে PTF6 অক্সিজেনের সঙ্গে যেমন রিয়্যাক্ট করেছে, PTF6 জেননের সঙ্গেও ঠিক একই রকম ভাবে রিয়্যাক্ট করেছে। তাহলে এই যে ডিসকভারি অফ XCPTF6, এই XCPTF6 যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা ডিসকভারির পর আস্তে 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 বোঝা গেল যে জেনন ইজ মোর রিঅ্যাক্টিভ তাদের মধ্যে, বাকি যত গ্রুপ 18 এলিমেন্ট আছে তাদের মধ্যে। তো পরবর্তীকালে জেননের প্রচুর কমপ্লেক্স তৈরি হলো, ঠিক আছে, বেশ কিছু কমপ্লেক্স তৈরি হলো। তাহলে সেগুলো কি কি? তাহলে সাম স্টেবল কমপ্লেক্সেস অফ জেনন, অথবা সাম স্টেবল কম্পাউন্ডস অফ জেনন লিখি, কম্পাউন্ডস অফ জেনন। দেখো, জেনন +2 স্টেটে XCF2 বলে একটা কম্পাউন্ড তৈরি করে, যার নাম জেনন ডাইফ্লোরাইড। আশা করি নামগুলো লিখতে হবে না, বোঝা যাচ্ছে সিম্পলি। আচ্ছা, +4 স্টেটে জেনন তৈরি করতে পারে XCF4, মানে জেনন টেট্রাফ্লোরাইড। আচ্ছা, আরেকটা হলো XCOF2, এর নাম এটা লিখতে হবে আমাকে, কারণ মনে থাকবে না, জেনন অক্সিডাইফ্লোরাইড, XCOF2 মানে জেনন অক্সিডাইফ্লোরাইড। নেক্সট, +6 স্টেটে অজস্র কম্পাউন্ড তৈরি করতে পারে জেনন। কি কি? XCF6,
তাহলে নাম জেনন হেক্সাফ্লুরাইড, তাছাড়া XeOF4, নাম জেনন অক্সি টেট্রাফ্লুরাইড। কেন টেট্রা? কারণ 4টা F আছে, তো জেনন অক্সি টেট্রাফ্লুরাইড। তাছাড়া XeO2F2, এর নাম কি হবে? জেনন ডাইঅক্সি ডাইফ্লুরাইড। দেখো আমি লিখে দিচ্ছি এই নামটা, জেনন ডাইঅক্সি ডাইফ্লুরাইড। আরেকটা প্লাস, আচ্ছা এটাতে আরেকটা আছে, এটা আগে লিখে নিই। XeO3, এর নাম বলতে পারবে কেউ? বানিয়ে বানিয়ে বলতে পারবে? XeO3 প্লাস্টিক স্টেটেই আছে জেনন। স্যার xenon ট্রাইঅক্সাইড। ট্রাইঅক্সাইড, ভেরি গুড, জেনন ট্রাইঅক্সাইড। আচ্ছা, তাছাড়া +8 স্টেটেও কিন্তু জেনন কম্পাউন্ড ফর্ম করতে পারে। তাহলে +8 স্টেটে জেনন XeO4 মানে জেনন ট্রাইঅক্সাইড তৈরি করতে পারে, হলো। আচ্ছা, তাছাড়া XeO3F2 মানে জেনন ট্রাইঅক্সি ডাইফ্লোরাইড তৈরি করতে পারে। তাহলে এর নাম জেনন ট্রাইঅক্সি ডাইফ্লোরাইড, জেনন ট্রাইঅক্সি ডাইফ্লোরাইড। ঠিক আছে, বোঝা গেল? দেখো, তো এরকম ভাবে পরবর্তীকালে জেননের যেরকম এলিমেন্ট কম্পাউন্ড পাওয়া গেছে, ঠিক তেমনি কিছু কিছু কম্পাউন্ড পাওয়া গেছে ক্রিপ্টনের, হলো। আচ্ছা, কিছু কিছু কম্পাউন্ড পাওয়া গেছে রেডনের, কিন্তু এখনো পর্যন্ত আর্গন, নিয়ন অথবা হিলিয়াম, এদের কিন্তু কোনো কম্পাউন্ড খুঁজে পাওয়া যায়নি। হয়তো ভবিষ্যতে পাওয়া যেতে পারে, কিন্তু এখনো পাওয়া যায়নি। বোঝা গেল? নেক্সট, এই যে জেননের ফ্লোরাইড গুলো, এই ফ্লোরাইড গুলোকে অল্প স্বল্প ডিটেলসে স্টাডি করতে হবে। কি কি? তাহলে জেনন ফ্লোরাইডস, স্টাডি বলতে এদের প্রিপারেশনটা দেখতে হবে একটু একটু। কিভাবে কিভাবে তৈরি করব জেনন ফ্লোরাইডস, মানে XeF2, XeF4, XeF6 তিনটাই আছে। তো XeF2 মানে একই তো রুল বেসিক্যালি, জেনন আর তার মধ্যে আমি অ্যাড করব ফ্লোরিন, তৈরি হবে কি XeF2। ঠিক আছে, আবার জেনন, তার মধ্যে অ্যাড করব ফ্লোরিন, তৈরি হবে XeF4। আবার জেনন, তার মধ্যে অ্যাড করব ফ্লোরিন, তাহলে তৈরি হবে XeF6। ডিফারেন্সটা কোথায়? ব্যালেন্স করো, ব্যালেন্স করলেই হয়ে যাবে। তেমনি দেখো, প্রথমটায় কোনো চেঞ্জেস দরকার নেই, অলরেডি ব্যালেন্সড। সেকেন্ড রিয়াকশনটা দেখো, এখানে একটা 2F2 লাগাতে হবে, ব্যালেন্সড। থার্ডেরটা দেখো, এখানে একটা 3F2 লাগাতে হবে, ব্যালেন্সড। বোঝা গেল? একটা কি রিয়াকশন করতে গেলে কন্ডিশন দরকার পড়ে, সেই কন্ডিশনটা আমাদেরকে এই ক্ষেত্রে পড়তে হবে। তো প্রথমটার ক্ষেত্রে 673 কেলভিন টেম্পারেচারের দরকার পড়ে আর 1 বার অফ প্রেশার দরকার পড়ে। সেকেন্ডেরটার ক্ষেত্রে 873 কেলভিন টেম্পারেচার দরকার পড়ে আর 7 বার অফ প্রেশার দরকার পড়ে। আর থার্ডেরটার ক্ষেত্রে 573 কেলভিন টেম্পারেচার আর 60 to 70 বার অফ প্রেশার দরকার, মানে হাই প্রেশারে লাস্ট রিয়াকশনটা হয়, হলো। তো এরকম ভাবে জেনারেলি প্রিপেয়ার করতে হয় জেননের ফ্লুরাইড গুলো। এখান থেকে আচ্ছা স্যার, হ্যাঁ এই বলো। যে ইনার্ট যে ইনার্ট মানে কম্পাউন্ড গুলো যে আছে হ্যাঁ, স্যার, এদের কোনো মানে এদের কম্পাউন্ড গুলো কি ন্যাচারালি কোথাও পাওয়া যায় নাকি শুধু এদেরকে মানে তৈরি করতে হয় হচ্ছে কোনো ল্যাবে? মানে তুমি ন্যাচারালি কি নোবেল কোথাও গ্যাসগুলোর পাওয়া কথা যায়? বলছো? হ্যাঁ হ্যাঁ, নোবেল কম্পাউন্ড গুলো মানে যেমন যে XCF2 বা XCF4, এগুলো কি ন্যাচারালি কোথাও পাওয়া যায়? না না, XCF2, XCF4 এগুলো তো বানানো হয়। আচ্ছা। তুমি যদি নোবেল গ্যাসগুলোর কথা বলো, ঠিক আছে,
তুমি যদি ন্যাচারালি মানে কি বলবো, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলোর কথা তুমি যদি বলো, এগুলোকে কোথায় কোথায় পাওয়া যায়? এগুলোকে জেনারেলি ইউনিভার্সের মধ্যেই পাওয়া যায়, মানে আমাদের যে আমরা যেখানে যেখানে যেতে পেরেছি আজ পর্যন্ত সেইখানেই পাওয়া যায়, এগুলো এক্সিস্ট করে। না মানে স্যার আমি এগুলোর কম্পাউন্ডের কথা বলছি, হ্যাঁ, এগুলো কম্পাউন্ড মানে গুলোকে তো এগুলোর অবভিয়াসলি কম্পাউন্ড। তোমাকে বানাতে হবে। কম্পাউন্ড গুলোকে অবভিয়াসলি তোমাকে বানাতে হবে, কেন? কারণ এগুলো জেনারেলি নোবেল গ্যাস। ঠিক আছে, নোবেল গ্যাস তো স্বাভাবিকভাবেই কোনো কম্পাউন্ড তৈরি করে বসে থাকবে না, তোমাকে হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে এদের কম্পাউন্ড তৈরি করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে। তো দেখো, জেনন ফ্লোরাইডের যে প্রপার্টি, জেনন ফ্লোরাইড গুলো আগেও বলেছিলাম যে এটা রিয়াক্ট করে ইন দ্য সেন্স, ধরো প্ল্যাটিনামের মধ্যে যদি আমি XCF4 অ্যাড করে দিই, ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই, এখানে XCF4 আমি নিলাম, সেটা আমি প্ল্যাটিনাম দিয়ে রিয়াক্ট করালাম, তাহলে প্ল্যাটিনাম ফ্লোরাইড তৈরি হবে, প্ল্যাটিনাম টেট্রাফ্লোরাইড তৈরি হবে, আর তার সঙ্গে জেননটা পড়ে থাকবে। এরকম ভাবে রিয়াক্ট করে, হলো। অ্যাজ আ ফ্লুরিনেটিং এজেন্ট আমরা এগুলোকে ইউজ করতে পারি। তো কি হচ্ছে? অ্যাজ আ ফ্লুরিনেটিং এজেন্ট, ফ্লোরিনেশন করতে সাহায্য করছে, অ্যাজ আ ফ্লোরিনেটিং এজেন্ট এরা কাজ করতে পারে, কোনো সমস্যা নেই, হলো। তো এগুলো হলো রিয়াকশন। এই রিয়াকশনগুলো একটু দেখবে দেখবে আরও রিয়াকশন আছে বইতে, তো অত রিয়াকশন পড়ার দরকার নেই। তো কি দরকার আছে? যেটা দরকার আছে সেটা হলো স্ট্রাকচার। তার স্ট্রাকচার, এই জেননের যে ফ্লোরাইডগুলো আছে তাদের স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচারগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো স্ট্রাকচারস, তো কেমন দেখতে হয় জেননের ফ্লোরাইডগুলো? আমরা বেসিক্যালি তিন ধরনের ফ্লোরাইড দেখবো, একটা XCF2, একটা XCF4, আর একটা XCF6। দেখো XCF2 আগে দেখি। XCF2 স্ট্রাকচারটা হয় এরকম, ভালো করে পড়বে কারণ স্ট্রাকচারগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরকম, তাহলে কেমন দেখা যাচ্ছে স্ট্রাকচারটা? অফকোর্স লিনিয়ার, তাই তো। নেক্সট XCF4, তাহলে XCF4 এর স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে? উপরে একটা লোন পেয়ার, নিচে একটা লোন পেয়ার, চারটা ফ্লোরিন। তাহলে এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার, হলো স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, লাস্ট XCF6, এটা একটু অন্য বাকিদের থেকে, তো স্বাভাবিকভাবেই মনে রাখতে খুব একটা প্রবলেম হবে না আশা করি। এই স্ট্রাকচারটাকে বলা হয় অক্টাহেড্রাল, তাই তো। কিন্তু এখানে একটা লোন পেয়ার থাকে এক্সট্রা করে, তো এই স্ট্রাকচারটাকে বলা হয় ডিস্টর্টেড অক্টাহেড্রাল। খেয়াল রাখবে, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ডিস্টর্টেড অক্টাহেড্রাল, বোঝা গেল? করে দেখাতে হবে লোন পেয়ারটা কোত্থেকে আসে। না স্যার। হুম, ভালো করে লক্ষ্য করো, করি দেখাচ্ছি একবারে। দেখো জেনন ভ্যালেন্স ইলেকট্রনটা কেমন হয়, ভ্যালেন্স শেলগুলো কেমন হয়? 5s2, 5p6, আচ্ছা 6 না, 5d0, তাই তো। এটা হলো জেননের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে 5s এ থাকে দুটো ইলেকট্রন, 5p তে থাকে 6টা ইলেকট্রন, আর 5d তে থাকে 0টা ইলেকট্রন, তাই তো। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে এখান থেকে একটা জাম্প করে,
দুটো আনপেয়ার ইলেকট্রন। সেকেন্ড এক্সাইটেড স্টেটে এখান থেকে একটা জাম্প করে 4টা, থার্ড এক্সাইটেড স্টেটে এখান থেকে একটা জাম্প করে, মানে 6টা আনপেয়ার ইলেকট্রন। তাহলে ভালো করে দেখো, আমি ডাইরেক্টলি থার্ড এক্সাইটেড স্টেটটা এখানে দেখাচ্ছি। এটা তো অলরেডি বারবার করে দেখিয়েছি অনেকবার অনেক জায়গায়, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো 1 মিনিট, একটু জায়গা লাগবে। হ্যাঁ, এখানে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, 5s2 অ্যাজ ইট ইজ থাকলো, এখান থেকে 3টা চলে গেছে, মানে 5p থেকে 3টে গিয়ে এখন এরকম পড়ে আছে 3টা, আর এখানে আরো 3টা, তাই তো? 1 2 3, তাহলে 6টা ফ্লোরিন সিগমা, আরো 3টা ফ্লোরিন। তাহলে কটা লোন পেয়ার, কটা বন্ড পেয়ার? ভালো করে লক্ষ্য করো, একটা লোন পেয়ার আছে আর 6টা বন্ড পেয়ার আছে, তাই না? তো সেটাই এখানে দেখা হয়েছে। ভালো করে লক্ষ্য করো, 6টা বন্ড পেয়ার আর ওই এখানে উকি মারছে একটা লোন পেয়ার, দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে জিনিসটা? কে বুঝতে পারছো না বলো? প্রসিড করব? জেননের আচ্ছা, অক্সাইড গুলো বাকি আছে জাস্ট, জেননের অক্সাইডস, xenon oxides and oxofluorides, বা অক্সিফ্লোরাইডসও বলা হয়। যাই হোক, তো প্রিপারেশন কিভাবে করা যেতে পারে একটাই দেখব, অক্সাইড, ঠিক আছে? XeF6, তার মধ্যে ওয়াটার অ্যাড করলে XeO3 আর HF, এই রিয়াকশনটা খালি একবার দেখবে, যদি মনে থাকে তাহলে খুব ভালো কথা, যদি মনে না থাকে তাহলে তো কোনো ঝামেলাই থাকলো না। নেক্সট, প্রপার্টি, প্রপার্টি ইন দ্য সেন্স এরা কিভাবে রিয়াক্ট করে পড়ার দরকার নেই, কি পড়তে হবে, এদের স্ট্রাকচার করতে হবে, ঠিক আছে? স্ট্রাকচার, তো স্ট্রাকচার বেসিক্যালি কয়েকটা পড়তে হয়, বেশ কয়েকটা। যেমন ধরো একটা XeO3, একটা XeO4। XeO3 কেমন দেখতে হয়? XeO3 দেখতে হয় এরকম, উপরে একটা লোন পেয়ার আর 3টা অক্সিজেন এরকম ভাবে পাই বন্ড বা ডাবল বন্ড, এটা XeO3 এর স্ট্রাকচার। তাহলে শেপটা কেমন? শেপটা হলো পিরামিডাল। আরেকটা XeO4, সেখানে কি থাকবে? অবভিয়াসলি লোন পেয়ার থাকবে না কোনো, উপরে একটা ডাবল বন্ড ও থাকবে। তাহলে এটা কি? টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল হলো। এই দুটো জিওমেট্রি জাস্ট পড়বে জেনন অক্সাইড থেকে। আর কি? জেনন অক্সোফ্লোরাইডস, জেনন অক্সোফ্লোরাইডস দেখো, জেনন অক্সোফ্লোরাইডস, সেখান থেকে কি পড়বে? সেই শেপ বা স্ট্রাকচারই পড়বে শুধুমাত্র। কোনটা কোনটা শেপ বা স্ট্রাকচার পড়বে আমি একটা একটা করে বলছি। একটা হলো XeOF2, XeOF2 এটা কেমন দেখতে? এটা দেখতে এরকম, দেখো টি শেপড, তাই তো? টি শেপড। নেক্সট XeOF4 কেমন শেপ? এরকম, নাম কি? স্কোয়ার পিরামিডাল। নেক্সট XeO2F2
হলো XeO2F2 কেমন? আচ্ছা একটু নিচে নামাই 1 মিনিট। Xe উপরে দুটো ফ্লোরিন, উপরে একটা ফ্লোরিন নিচে একটা ফ্লোরিন, আর এদিকে দুটো অক্সিজেন, আর এখানে লোন পেয়ার। হলো শেপটা কেমন দাঁড়াচ্ছে? শেপটা কেমন দাঁড়াচ্ছে? সি স, সি স। নেক্সট XeO3F2, XeO3F2 এটা কেমন দেখতে হয়? এরকম Xe উপরে দুটো F তো অবভিয়াসলি হবে উপরে নিচে, আর তিনটে অক্সিজেন এরকম ভাবে অক্সো বন্ড তৈরি করবে। তাহলে এই শেপটা তো তোমরা জানোই ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল। আর লাস্ট আরেকটাই রয়েছে, সেটা হলো XeO2F4, XeO2F4 নিচে করি XeO2F4। ওইটার ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? Xe দুটো অক্সিজেন আর চারটে ফ্লোরিন। এটা কিন্তু আর ট্রাইগোনাল বাইপিরামিডাল নেই, ওই জন্য ফ্লোরিনগুলোকে ওরকম অ্যাক্সিয়াল বন্ডে দেবো না, অক্সিজেনগুলোকে দেবো। তাহলে এটা কেমন শেপ? এটা অক্টাহেড্রাল। বুঝতে পারলে? তো এইগুলো পড়লেই মোটামুটি পি ব্লক, যেটাকে বলা হয় পি ব্লক, কেমিস্ট্রি অফ পি ব্লক, সেইটা শেষ হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু পি ব্লকে আর কিছু নেই। বোঝা গেল? এইবার স্যার কতগুলো কোয়েশ্চেন আমি দিয়ে দেবো, সেখানে দেখবে কোয়েশ্চেনও থাকবে আনসারও থাকবে, কিভাবে আনসার লিখতে হয় সব কিছু ওখানে দেওয়া আছে। বেসিক্যালি আমি এটা ছায়া পাবলিকেশনের বই থেকে দেবো। ঠিক আছে, দেখি সাতটা থেকেও দিতে পারি, দেখবো কোনটাতে বেটার আছে সেটা তোমাদের আমি দিয়ে দেবো। তো সেগুলো পড়বে, সেখানে দেখবে কিভাবে আনসার লেখা হয় বা লিখতে হয় সেটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো আজকে আমাদের শেষ হয়নি কিন্তু পড়া। আজকে আমরা এখন কার্বনিল কম্পাউন্ডসটা একটু স্টার্ট করব। তার আগে যদি এই চ্যাপ্টার থেকে কোনো কিছু তোমরা পড়ো, ঠিক আছে, তোমাদের তো পরীক্ষা অলরেডি আছে এই চ্যাপ্টারটা, তো যদি মনে হয় যে কোনো ডাউট আছে বা কোনো জায়গায় আরেকবার ডিসকাশন করতে হবে, তাহলে আমাকে পরীক্ষার আগেই জানিয়ে দিও, তাহলে আগেই আমি করে দেবো সেটা। আরেকটা ব্যাপার, তোমাদের কার্বনিল কম্পাউন্ডসটা আমি তাহলে আজকে স্টার্ট করবো, তার আগে জাস্ট 1 মিনিট একটু ওয়েট করো।